আসসালামু আলাইকুম। মাত্র গোসল করলাম। আসলে প্রকৃতি নির্মম প্রতিশোধ দিচ্ছে। আমরা নিজেরা ভালো থাকার জন্য প্রকৃতিকে শেষ করে দিছি। ঢাকা শহরে সবুজ খুব কম দেখা যায়। ঢাকা শহর, বিশেষ করে ঢাকা শহর কংক্রিটের শহর, মানে ইট বালু পাথরের শহরে পরিণত হয়েছে ঢাকা শহর। এবং উত্তপ্ত থাকে, মনে করেন 40 ডিগ্রি যদি তাপমাত্রা হয়, এখানে 45 ডিগ্রি মতো অনুভূত হয়। বিকজ এখানে সবুজ কিছু নাই, মাটি দেখা যায় না। আমি আমি জানি না আপনারা লাস্ট মানে কবে বা কত দশক আগে ঢাকা শহরে মাটি দেখছেন। আমি দেখি না, আমার মনে হয় অনেক দিন দেখি না। ঢাকা শহরের কথা বলতেছি। আর আমরা এই গরমের সময় না গাছ লাগানোর কথা বলি, এবং গাছগুলো সব ফেসবুকেই লাগাই। অথচ গরমের সময় গাছ লাগানোর কথা না, এবং গরমে গাছ লাগালে সে গাছ বাঁচেও না। গাছ লাগাতে সাধারণত বর্ষাকালে। তো মানে আপনার ওই যে করোনা একটা করে দিয়ে গেল না, আমাদের সোজা করে দিয়ে গেছে একদম, মানে একদম সোজা করে দিয়ে গেছে। এই প্রকৃতি গরমে সোজা করে দিয়ে যাচ্ছে, এবং সোজা হওয়া উচিত আমাদের। আমাদের হওয়া উচিত সোজা, কারণ এখানে এমন একটা সিচুয়েশন হয়েছে, রাতে মানুষ ঘুমাইতে পারে না। কারণ সবার কাছে তো টাকা নাই, তাই না? সবাই এসি কিনার। আর যত এসি, এই এসির তো একটা গ্যাস বের হচ্ছে, গরম বের হচ্ছে। এইটা যারা নর্মালভাবে থাকে ঢাকা শহরে, তাদের জন্য সমস্যা। আরেকটা জিনিস বলি, এটা শুনতে কেমন লাগে, যারা এই পরিবেশবিদ বা এই দায়িত্বে আছে, সেটা রাষ্ট্রের যে কোনো পর্যায়ে হোক না কেন, তারা তো এসির ভিতরে ঘুমায়। তারা আসলে জানে না গরমটা কি। এই জন্য আমার মনে ভুলা যায় যে এই গরমের, মানে গরম যে অনুভূত হইতেছে, এই জিনিসটা ভুলে যায়, সাধারণ মানুষের কষ্টগুলো ভুলে যায়। অতএব তাদের রোদে রোদে তারা যদি রোদে আসতো বা একটা রাত এসি ছাড়া ঘুমাইতো, তারা বুঝতো আসলে সাধারণ মানুষ কতটা কষ্টে আছে। আমার মনে হয় সবার উচিত, সাধারণ ভিআইপি বা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের উচিত বর্ষাকালে বেশি বেশি করে গাছ লাগানো। তা নাহলে প্রকৃতি নির্মম প্রতিশোধ নিবে, ঠিক করোনা যেভাবে নিছিল। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম, বাট এই কথাগুলো অনেকের মজা লাগবে না আমি জানি। কারণ বাস্তবতা এই গরমটা চলে গেলে আবার সব আগের মতনই হয়ে যাবে। ফেসবুকে গাছ লাগানো বন্ধ হয়ে যাবে। আমরা যার যার জায়গা থেকে গাছ লাগাই। আর ঢাকা শহরের সমস্ত পার্কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, খেলার মাঠ ধ্বংস হয়ে যাচ্ছে, ইট বালি সিমেন্টের ঘর বাড়ি হইতেছে। যে ব্যাপার নিয়ে কথা বলতে আসছে, এই ব্যাপারটা হারায় গেছে, মানে এই গরমের অত্যাচারে। যাই হোক, সেই মূল সাবজেক্টে ফিরে আসি। যদিও সঠিক কথা বললে মানুষ আসলে ওইভাবে শোনে না। সাবজেক্টে আসি। সাবজেক্ট হলো, শিল্পী সমিতিতে একটা ভয়াবহ, মানে ভয়ঙ্কর রকমের একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি? দীর্ঘ দশক, মানে দুই দশক পর ময়ূরী একটা নাড়া দিছে, মানে একটা ঝাঁকি দিছে আর কি। ময়ূরীও দেয় নাই, ময়ূর ফ্যামিলি রিলেটেড। ময়ূরীর বাচ্চাকে একজন মানে কোশ্চেন করছে এক সাংবাদিক, ব্যাস। সাবজেক্ট কিন্তু ময়ূরী, মানে ময়ূরীকে নিয়েই কথা হয়েছে। একটা মানুষ, তার যে হেলদি ফিগার, এইটা নিয়ে পুরা বাংলাদেশটারে কাঁপায় ফেলাইছিল একটা সময়। মানে এই শরীর নিয়ে আবার এই 2 দশক পর ওই আরো 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 ভারী শরীর নিয়ে পুরো বাংলাদেশে এলোমেলো করে ফেলাইছে, এলোমেলো করে ফেলাইছে। এখন বলবেন কি হয়েছে? যারা শুনছেন তারা তো শুনছেন। ময়ূরীর মেয়েকে এক সাংবাদিক কোশ্চেন করছে, তোমার মার সিনেমাগুলো দেখো। উদ্দেশ্য অবশ্যই খারাপ ছিল, ভালো উদ্দেশ্য ছিল না। কারণ মা ভালগার সিনগুলা করতো, এটা তো সাংবাদিক জানে। মেয়েও ম্যাচুরড, মেয়েও বড়, মেয়ে ছোট না, কিন্তু মেয়েও জানে। এন্ড ওই অতীত নিয়ে ঘাটা দিল আর কি, তার মেয়েকে বলল। আমার কথা হলো যে, কোনো অবস্থাতেই এই সাংবাদিকের উচিত হয় না তার ফ্যামিলি মেম্বারকে, ফ্যামিলি রিলেটেড কাউকে এই ধরনের কোশ্চেন করা উচিত হয় নাই। আরেকটা জিনিস, কিন্তু ছেড়ে দেয় না, মানে প্রকৃতি কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আজকে এই কোশ্চেন করছে একজনে, সামনে আরো 10 জন করবে। কারণ ইতিমধ্যে উনি যা করে গেছে, এটা রেজাল্ট তো আছে ভাই, তাই না? উভয়ে অপরাধী কিন্তু। ময়ূরী একটা সময় যা করছে, যার জন্য আজকে ইন্ডাস্ট্রির যে বাজে অবস্থাটা, এটার জন্য 2-3টা মানুষ দায়ী থাকলে তার ভিতর উনি একজন, আরো অনেকেই দায়ী আছে, তার ভিতর উনি একজন। আর এই যে সাংবাদিক প্রশ্নটা করছে, এটা হলো ওনার
কৃতকর্মের ফল। যদিও আমি না, পৃথিবীর কেউ চাইবে না বাবা মার অপরাধের শাস্তি তার সন্তান পাক, বাট পায়, এটাই বাস্তবতা। তো অনেক দিন পরে ময়ূরী একটা ঝাঁকি দিল, ঝাঁকিতে নড়া চড়া গেল পুরো বাংলাদেশ। আরেকটা জিনিস বলি, অনেকে আমার ইনবক্স করে যে ভাই আপনারা তো আসলে আপনাদের কাজ নাই, তো নিজেরা নিজেরা ঝগড়া করেন, নিজেরা নিজেরা আবার মিলা যান, এইটাই হচ্ছে আপনাদের কাজ। ঠিকই করেছেন ভাই, একদম সত্যি কথা বলছেন। বাট আমার কাজ আছে, আমারে আপনার ইন্ডাস্ট্রির জানেন, চিনেন, এই জন্য বলছেন। আমার কাজ আছে, আমারে কখনো দেখছেন কোথাও রাস্তা ঘাটে যেখানে সেখানে যত্রতত্র দাঁড়িয়ে থাকতে, কোনো অফিসে যেতে? আমি কিন্তু পর্দায় আছি ভাই। আমাকে যে কোশ্চেন করছেন বা যারা করেন নাই তাদের কাছে প্রশ্ন, লাস্ট কবে আমাকে দেখছেন ফিজিক্যালি জানাবেন। আমি কাজের মানুষ ভাই, কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর আমাকে একটা কাস্টিং কেউ দিলে আমার মাথায় ঘুরপাক খায়, কিভাবে স্ক্রিপ্টটা ভালোভাবে ডায়লগ দেবো, কিভাবে কি করব, এই চিন্তা নিয়ে মাথায় চলে যায়। আড্ডাবাজি, চাপাবাজি, তেলবাজি, এইগুলার আসলে সময় নাই। যাই হোক, অবশেষে একটা সমাধান হয়েছে। অনেক সাংবাদিক অনেক কিছু বলতেছিলেন, এটা করবো সেটা করবো। আমি একেবারে মন থেকে বলি, সত্যি কথা বলে আমি হাসি পাচ্ছিল, কারণ আমি জানি সমস্যার সমাধান হবে। কেন হাসতেছিলাম? কোনো জার্নালিস্ট আমাকে প্রশ্ন করলে গোপনে করেন, গোপনে উত্তর দিব। ক্যামেরার সামনে দাঁড়াই না, ক্যামেরা ভাল লাগে না। ক্যামেরার সামনে দাঁড়াই পর্দায়, পর্দার বাইরে না। এফডিসিতে গেছিলাম, প্রথম ভোটটা আমি দিছি। কে চিনছেন কে চিনেন নাই জানি না, মাস্ক পরে গেছিলাম, মাস্কটা খুলি নেই, কারণ চেহারা সব জায়গায় দেখাইতে নেই, সব জায়গায় দেখাই না, আসলেই খুলি না। ওই যে একজন পুরনো নায়িকা, উনি হেরে যে এফডিসিতে আসা বন্ধ করে দিছে। আমি আগে একটা কন্টেন্টে বসছিলাম, একজন দুইজন প্রডিউসার, একজন দুইজন আর্টিস্ট, একজন দুইজন লোক, এরকম যদি এফডিসিতে যাওয়া বন্ধ দিত, কিছু ভার টাইপের কন্টেন্ট আমরা দেখতে হইতো না। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ধরনের ঝাঁকিটাকি সামনে আরও পাবেন, কোনো সমস্যা নেই, কারণ কোনো কিছু নাই তো, এইগুলাই হবে। গ্যাঞ্জাম হবে, মিটবে, গ্যাঞ্জাম হবে, মিটবে, এ পাল্টা অভিযোগ, এ অভিযোগ, এ অভিযোগ করবে, এইভাবে চলতে থাকবে। কাজের মানুষ কাজ করবে, কামের মানুষ কাম করবে, এটাই নিয়ম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।